তো এই যে ধানের আলে অথবা ধানের ভিতরে সপ্তাহে কম করে 2 দিন হলেও আপনারা এই মুহূর্তে দেখবেন। দেখুন, এতদিন ধরে আপনাদেরকে ধানের ভিডিও দিয়ে আসছি, আপনাদের ধানও আশা করি এইরকম সুন্দর চকচকে রাখতে পেরেছেন, ভালো গোছা বানিয়েছেন, মানে ভালো একটা ফলনের দিকে হয়তো সকলেই আগাচ্ছেন। কিন্তু কথা হচ্ছে এই যে সময়টা আমরা কোন কোন বিষয়টার উপরে নজর দেব, যে বিষয়গুলো নজর দিলে আমাদের ধানে ফলন কিন্তু নিশ্চিত আপনারা ভালো পাবেন। তো এই সময় আপনার এত পরিশ্রম এতদিন যেটা করলেন, এই সময় আপনারা একটু চোখে চোখে রাখবেন। আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো ঠিক এই আবহাওয়ায়, এই যে আশ্বিন মাসের প্রথম দিক, এই আশ্বিন মাসের প্রথম দিকে এই রকম তাপমাত্রায়, আর এই যে আকাশ মেঘলা দেখতে পাচ্ছেন, বৃষ্টি হলো আজকে, মাঝে মাঝে বৃষ্টি, অর্থাৎ আর্দ্রতা হঠাৎ বেড়ে যাওয়া, আবার পরিষ্কার আকাশ, তাপমাত্রা রাতের বেলায় একটু ঠান্ডা, এই টেম্পারেচারে কোন কোন রোগগুলো আমাদের ধানে লাগতে পারে আজকের ভিডিওতে সেটাই আপনাদেরকে দেখাবো। বিশেষ করে 4টে রোগের কথা আপনারা মাথায় রাখবেন, যে 4টে রোগ আমাদের ধানের ফলন মানে অনেকটাই কিন্তু কমিয়ে দিতে পারে। আর এই সময় কোন ওষুধটা আপনারা স্প্রে করবেন? অধিকাংশ চাষি ভাই আপনাদের হয়তো কাস্থর অবস্থায় আছে, তো এই কাস্থর থেকে থোড়ে কনভার্ট হবে, অর্থাৎ ভিতরে শীষ গঠন প্রক্রিয়া কিন্তু চালু হয়েছে। তো এই সময় আমাদের কোন স্প্রেটা করা উচিত, যেটাতে আমাদের 4টে রোগেরই কন্ট্রোল থাকে? অথবা আমার গাছগুলো ভালো আছে, কিছু একটা সিমটমস দেখা দিচ্ছে, পার্টিকুলার সেই রোগের জন্য কোন ওষুধটা দেওয়া যায়, তাহলে গাছগুলো ভালো থাকবে। আজকের ভিডিওতে সেটাই আপনাদের সঙ্গে আলোচনা করব। তো আপনারা দেখছেন চাষি ভাই গ্রিন ওয়েভ ফার্মার্স ক্রিয়েশন চ্যানেল, আপনাদের সঙ্গে রয়েছি আমি সুশোভন। দেখুন এই ধানের ভিডিও, দেখুন প্রথম থেকে কত ভিডিও দিচ্ছি আপনাদেরকে, যে সময় যে সমস্যাটা সব কিন্তু তুলে ধরছি। তা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ব্যাকে গিয়ে দেখতে পারেন অনেক সমস্যার কথা, অনেক আপনার পরিচর্যার কথা কিন্তু তুলে ধরা আছে। শুধু এই ধান না, এর আগের ধানের কথাও তুলে ধরা আছে, এর পরেরটার কথাও তুলে ধরা আছে। শেয়ার করবেন চাষি ভাইদের কাছে। লাস্টে বলবো, যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। তো আসুন এইবার এই 4টে ভয়ঙ্কর রোগের কথা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করি। সব থেকে প্রথম যে রোগটার কথা বলবো সেটার নাম হচ্ছে এই যে পাতা হলুদ হয়ে যাওয়া, ঠিক না? এই পাতা হলুদ হয়ে যাওয়া, অর্থাৎ এই রোগটার নাম হচ্ছে বিএলবি, ব্যাকটেরিয়া জনিত একটা রোগ। এটা কন্ট্রোল করা কিন্তু খুবই সোজা ব্যাপার, কিন্তু আপনি যদি ট্রিটমেন্ট না করেন তাহলে খুব কঠিন ব্যাপার। কয়েকদিনের ভিতরে আপনার জমি কিন্তু একদম পাতা হলুদ হয়ে যাবে। আপনি প্রথমে দূর থেকে দাঁড়িয়ে দেখবেন, মাঝে কোথাও যদি দেখেন এইরকম হলুদ হওয়া শুরু হয়েছে, সাবধান হয়ে যাবেন। এই পাতাগুলোই যদি নষ্ট হয়ে যায়, ভিতরে তো শীষ গঠন প্রক্রিয়া চলছে, আর পাতা যদি উপর থেকে হলুদ হয়ে আস্তে আস্তে নিচে নামতে থাকে, আপনার শীষটাও কিন্তু সাইজে মানে যেটা লম্বা আশা করছিলেন সেটা না হয়ে আস্তে আস্তে ছোট হয়ে যাবে, কিন্তু ফলন আপনি ভালো পাবেন না। অর্থাৎ পাতাগুলোকে আমাকে ঠিক রাখতেই হবে। কেমন? একদম এই যে পাতাগুলো আছে এই রকম সবুজ রাখতে হবে। তো এই ব্যাকটেরিয়াল লিভ ব্লাইটটা কি, কিভাবে বুঝবেন? মাথা থেকে প্রথমে একটু পোড়া স্টার্ট হবে। কেমন? মাথা থেকে পোড়া স্টার্ট। আর এরও কারণ আছে। দেখবেন এখন মেঘলা আকাশ, হঠাৎ নরম আবহাওয়া, টেম্পারেচার কম, তাপমাত্রা কম, কিন্তু হঠাৎ করে দেখবেন 2 দিন কড়া রোদ পড়ছে। যখন কড়া রোদ পড়ে তখন এই যে মাথার অগ্রভাগ, এটা দেখবেন শুকিয়ে যায়, সহ্য করতে পারে না, ঠিক আছে? মাথার অগ্রভাগ শুকিয়ে যায়। তারপর আবার যদি বৃষ্টি পড়ে তাহলে এইখান থেকে দেখবেন পচা ধরে, আস্তে আস্তে নিচে নামে। তাহলে এই একটা কারণে আপনার কিন্তু মাথার অগ্রভাগ হলুদ হতে পারে, কিন্তু সেটা কিন্তু অল্প অল্প একটু জায়গার ভিতরে সীমাবদ্ধ থাকে। নর্মাল যে কোনো ফাঙ্গিসাইড, কার্বনডিজম, ব্যাবিস্টানের মতো জিনিস দিলে সেটা কিন্তু কন্ট্রোলে হয়, কিন্তু বিএলবি হলে সেটা তো থেমে থাকবে না। আস্তে আস্তে প্রথমে কিনারা দেখবেন, কিনারা বেয়ে নিচে নামবে। কেমন? কিনারা, তারপরে ভিতরে দেখবেন শিরা দিয়ে আস্তে আস্তে কোথাও কোথাও দাগ 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 এরকম একটা ভাব দেখতে পাবেন, মানে মরচে পড়া ভাব দেখতে পাবেন, যেটাকে লেসন বলে। সেটা আস্তে আস্তে বড় হবে, আর শুকাতে শুকাতে হলুদ হতে হতে নিচে দ্রুততার সঙ্গে নিচে নামবে। এটাই হচ্ছে বিএলবি। আর এটা ছড়ায় কিভাবে? প্রথম অবস্থায় জ্যান্থোমোনাস ওরাইজি নামক ব্যাকটেরিয়া দ্বারা আপনার জমি আক্রান্ত হবে। তারপরে যদি মেঘলা আকাশ হয়, বৃষ্টি হয়, হালকা বাতাস হয়, ওই বাতাসের ঝাপটার সঙ্গে অন্যান্য পাতায় সংস্পর্শে আসতে আসতে সম্পূর্ণ জমিতে কিন্তু ছড়িয়ে পড়ে। আপনি ওষুধ যখন দিচ্ছেন তখন কি হবে বলুন তো? এই বিএলবির যেখানে আক্রান্ত হয়েছে সেখান দিয়ে আপনি যদি হাঁটতে হাঁটতে যান, তাহলে তার আশেপাশে গাছেও সেটা কিন্তু আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। আর একটা বিষয়, যেটাকে ক্রস ইরিগেশন বলে, আপনার আক্রান্ত জমি থেকে জল যদি অপর জমিতে পাঠান তাহলে সেক্ষেত্রেও কিন্তু আক্রান্ত হয়। আর তাপমাত্রা বলে রাখি 25 থেকে 32, 25 থেকে 30 এই তাপমাত্রা উপযুক্ত সময় এটা ছড়ানোর। আর আর্দ্রতা 75
এর কাছাকাছি 75% এর কাছাকাছি আর্দ্রতা, 25 থেকে 32 ডিগ্রি টেম্পারেচার এই বিএলবি ছড়ানোর উপযুক্ত সময়। তো এটা নিয়ন্ত্রণ বললাম ইজি ব্যাপার। দেখুন কপার যদি দেওয়া যায় খুব ভালো কাজ হয়, কিন্তু কপার দেওয়ার সময় একটা সমস্যা আপনাদের দেখা দেবে। ধরুন কপার বলতে ব্লাইটক্স বলা হচ্ছে, কপার অক্সিক্লোরাইড সব জায়গায় পাওয়া যায় টেকনিক্যাল। আপনি যদি প্রয়োগ করেন তাহলে পাতায় দেখবেন ওই মূর্চে পড়া মতো, ক্র্যাশ পড়া মতো দাগ হয়ে যাবে। এই কপার দিলে এটা একটা সমস্যা দেখা দেয়। জমির আল থেকে এবং জমির ভিতর থেকে ধান গাছের গোড়াগুলো এইরকম কিন্তু ফাঁক করে করে দেখবেন ভিতরে শীত ব্লাইট লেগেছে কিনা, কারণ গোড়াকে আপনাকে কিন্তু চকচকে রাখতেই হবে। এই দেখুন এখানে কিন্তু কোনো প্রকারের রোগ দ্বারা আক্রান্ত হয়নি এইগুলো। তাহলে আমাদের এবার ভিতরেও যেতে হবে, ভিতরেও কিন্তু দেখতে হবে। ভিতরেও এরকম একটু যাবেন, আস্তে আস্তে এইভাবে ফাঁক করবেন, প্রত্যেকটা গোড়া দেখার চেষ্টা করবেন। এখানে এইটুকু ফাঁক করলেই আপনি বুঝতে পারবেন কোনো প্রকারের কিন্তু রোগ টোগ কিছুই নেই। দেখতে পাচ্ছেন সবই চকচকে কিন্তু। এই দেখুন গোড়াগুলো দেখুন, এই দেখুন গোড়া দেখুন। আর পাতাও ঠিক আছে এবং গোড়া দুটোই কিন্তু আপনাকে নজরে রাখতে হবে এবং ঠিক রাখতে হবে, তবে কিন্তু ধানের ফলন আপনি ভালো পাবেন। দেখতে পাচ্ছেন কত সুন্দর আছে। এগুলো তো ফ্ল্যাগ পাতা, আর কদিন বাদেই তো থোড় হবে। তো এই ফ্ল্যাগ পাতা সবসময় চেষ্টা করবেন এইরকম রাখার। বিএলবি তো গেল, এরপরে যে 2 নম্বর ভয়ঙ্কর রোগটা লাগবে তার নাম হচ্ছে শীত ব্লাইট। শীত ব্লাইট কি? খোলা পচা। খোলা ধানের মাটি থেকে ঠিক 1 ইঞ্চি ওপরে ধানের খোলার উপরে উপবৃত্তাকার লিসেন দেখতে পাবেন, বাদামি রঙের, কালচে রঙের একটা গোলাকার। সেটা এক জায়গায় কিন্তু বসে থাকে না, আস্তে আস্তে ছড়াতে থাকে, একটা গোছা থেকে আর একটা গোছা এইভাবে ছড়াতে থাকে। এবার সেটা নিচেই থাকে না, কিন্তু আস্তে আস্তে খোলা বেয়ে পাতা পর্যন্ত কিন্তু চলে আসে। এই জন্য এটা খুব দ্রুততার সঙ্গে ছড়ায় এবং এই আবহাওয়া আশ্বিন মাস থেকে আশ্বিন মাসের শেষ পর্যন্ত আমাদের যখন থোড় গঠন হয় তখন কিন্তু প্রচুর পরিমাণে দেখা দেয়। অর্থাৎ এটা আমাদের কিন্তু নিয়ন্ত্রণে রাখতেই হবে। তো শীত ব্লাইট অর্থাৎ খোলা পচা ভয়ঙ্কর রোগ, এর জন্য কি স্প্রে করবেন আর বিএলবির জন্য কি স্প্রে করবেন, একসঙ্গে মিশিয়ে স্প্রে করবেন, লাস্টে বলে দেবো। আর এই মুহূর্তের জন্য এই ওষুধগুলোই সব থেকে বেটার হবে। আরেকটা রোগ যেটা হচ্ছে ধানের শীষটা যখন বার হবে, আমাদের থোড় গঠন তো চলছে, এবার থোড় ফেটে মুখটা যখন শীষ বার হবে মাথাতে দেখতে পাবেন কি সাদা সাদা, মানে অর্ধেক শীষ ভালো আছে, অর্ধেক কালচে হয়েছে, অথবা ধানের উপরে ফোটা 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 দেখা দিচ্ছে। তো এর জন্য আমাদের কিন্তু দুটো দিক থেকে, একটা ব্যাকটেরিয়া ঘটিত সমস্যা আছে আর একটা সমস্যা আছে, সেটা হচ্ছে যখন শীষটা বার হবে, মানে থোড় যেখান থেকে ফেটে বার হবে ঠিক সেই মুখে ওখানে মাকড় জাতীয়, সাদা মাকড় জাতীয় পোকা বসে থাকে, চোষক পোকা বসে থাকে, যেগুলো ওই কচি শীষ যখন বার হচ্ছে ধান তখনই ওখানে বসে বসে ওরা রসটা চষে, যে কারণে ওখান থেকে নোংরাটা হয়, স্পট হয়, সাদা হয়ে যায়, চিটে ধরে। আর বললাম ওই যে ব্যাকটেরিয়া জনিত সমস্যাটাও আছে। 3 নম্বরেরটা এটা ভয়ঙ্কর না হলেও 4 নম্বর যে ভয়ঙ্কর রোগটা সেটা হচ্ছে কি বলুন তো, সেটা হচ্ছে বিপিএইচ অর্থাৎ ব্রাউন প্ল্যান্ট হপার। যদি জমিতে লাগে তাহলে দূর থেকে দেখবেন কোথাও ওই একটা জায়গায় বৃত্তাকার জায়গা ধরে ধান গাছগুলো হলুদ হয়ে বসে যাচ্ছে, সে বাড়তে চাইছে না। যদি শীষ বার হয়েও যায় তারপরেও দেখবেন সেটা আস্তে আস্তে বসে যাচ্ছে। কাছে যাবেন দেখবেন গাছগুলো একদম নিস্তেজ অবস্থায় পড়ে আছে। হবে না কেন? নিচে যখন আপনি দেখবেন গোড়াতে, সেখানে দেখবেন চটপট করে পোকাগুলো উঠছে। ওরা সোজাসুজি ঝাঁপায় না, দেখবেন ক্রসে অ্যাঙ্গেলে ঝাঁপায়। একটা কাগজের উপরে, সাদা কাগজের উপরে টোকা মারবেন, দেখবেন তার উপরে পড়বে বিপিএইচ গুলো। তারপরে তার পিছনে যখন একটু টোকা দেবেন দেখবেন ক্রসে ঝাঁপাবে। এই নিয়ে ডিটেলস একটা ভিডিও দেওয়া আছে, একদম মানে লাইভ ভিডিও দেওয়া আছে, আপনারা দেখতে পারেন। তো সেই বিপিএইচ যদি লাগে, এত দ্রুততার সাথে ওরা বংশ বিস্তার করে, মোটামুটি লাইফ সাইকেল ওরা 28 থেকে 32 দিনের ভিতরে কমপ্লিট করে ফেলে, আর ঝাঁকে ঝাঁকে কিন্তু তৈরি করে ফেলে। পুরো আপনার জমি আপনি যদি নজরে না রাখেন, রস চুষে আপনার, যেটাকে মানে বার্ন বলে, হপার বার্ন বলে, পুরো জমি কিন্তু আপনার খড় মতো করে বানিয়ে ফেলতে পারে ওটা। তো এটাও কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। তো এর জন্য কি ওষুধ আপনারা দেবেন, একে একে ওষুধগুলোর কথা এবার বলি এবং ডোজের কথা আপনাদেরকে বলি। প্রথমে আপনাদেরকে কি বললাম, বিএলবির কথা বললাম, মানে ব্যাকটেরিয়াল লিভ ব্লাইটের নিয়ন্ত্রণ আমরা কিভাবে করব। দেখুন, যদি ব্যাকটেরিয়াল লিভ ব্লাইটটা লাগে তাহলে সেক্ষেত্রে আমাদের সব থেকে ভালো ওষুধ হচ্ছে স্ট্রেপ্টোপ্লাস, মানে স্ট্রেপ্টোমাইসিন। সেটা অন্য কোম্পানির ট্যাগমাইসিন পাওয়া যায়, অথবা আপনারা প্ল্যান্টোমাইসিন যেটা পাওয়া যায়, স্টেপটোসাইক্লিন হাইড্রোক্লোরাইড যা টেকনিক্যাল। তো সেটা আমাদেরকে দিতে হবে 15 লিটার জলে 2 গ্রাম করে দিয়ে দিন। এবার এর সঙ্গে আমাদের একটা ফাঙ্গিসাইড মেশাতে হবে। তো বিএলবির জন্য
স্টেপটোপ্লাস যথেষ্ট, কিন্তু এর সঙ্গে আপনাদের বললাম না ওই যে খোলা পচা, তাহলে আমাদের খোলা পচাটাও ঠেকাতে হবে। লাগুক আর না লাগুক, এই থোড় মুখে আমরা প্রিভেন্টিভ কেয়ারের জন্য উপর স্প্রে করে দেব। তো সেক্ষেত্রে আমরা নেটিভো স্প্রে করব। নেটিভো এই মুহূর্তের জন্য অ্যামিস্টারের সময় কিন্তু শেষ। এবার অ্যামিস্টার টপের সময় শেষ, যে থোড় অবস্থায় চলে আসবে সেখান থেকে আমাদের নেটিভোর কথা ভাবতে হবে। আর একটা বিষয়, সেটা হচ্ছে কাস্টোডিয়া। কাস্টোডিয়ার ভিতরেও নেটিভোর টেকনিক্যাল আছে টেবুকোনাজল, আর অ্যামিস্টারের টেকনিক্যাল আছে অ্যাজোক্সট্রোবিন, আর এর ভিতরে আছে ট্রাইফ্লুক্সেস্ট্রোবিন, আর একটা হচ্ছে টেবুকোনাজল। এই দুটো দিয়ে হচ্ছে নেটিভো রয়েছে। তো যাই হোক, নেটিভো এই মুহূর্তের জন্য সব থেকে বেটার, অ্যামিস্টারের থেকেও বেটার। এই জন্য আপনারা 8 গ্রাম দেবেন যদি নর্মাল থাকে। ধান গাছে এইরকম আমার মতো এরকম সবুজ দেখতে পান, তাহলে আমি এইটাই কালকে স্প্রে করব। নেটিভো দেব, আর তার সঙ্গে দেব হচ্ছে বিএলবির আর একবার স্প্রে করে দেব, সেটা হচ্ছে স্ট্রেপ্টোসাইক্লিন 2 গ্রাম। তাহলে আমার খোলা পচা গেল, বিএলবি নিয়ন্ত্রণে থাকলো। মানে শীত ব্লাইট, বিএলবি আর নেটিভো দিলে আপনার উপরে যে ব্লাস্ট থাকে, যেটা ট্রাইসাইক্লোজল দিতে হয়, সেটা কিন্তু আপনারা লাগবে না। কিন্তু কথা হচ্ছে, জমিতে যদি ওই ব্লাস্ট আপনার জমিতে চলে আসে, তাহলে সেক্ষেত্রে আপনারা একটু 15 গ্রাম বা 10 গ্রাম বান মিশিয়ে দেবেন। নেটিভো, বান, স্ট্রেপ্টোসাইক্লিন, একদম জমি পরিষ্কার ঝকঝকে থাকবে। এই হচ্ছে এই সময়ের স্প্রে। অনেক চাষি ভাই এই সময় আরেকটা সমস্যায় ভুগছেন, যারা অতিরিক্ত ইউরিয়া ব্যবহার করে ফেলেছেন, পটাশ খুব কম পরিমাণে, মানে ব্যালেন্স ঠিক রাখেননি, পাতা এরকম কুচির মতো নেই, খুব ঘন করে লাগিয়েছেন, হাওয়া বাতাস খেলছে না, সেক্ষেত্রে দেখতে পাবেন পাতার নিচের দিকে পচা লাগছে, অনেকটা অংশ জুড়ে পচে যাচ্ছে ধান গাছের পাতা এবং কাণ্ডটা, ডাটাটা, খোলা পচা নয় কিন্তু। তো সেক্ষেত্রে আপনাদেরকে এই যে ট্রাইসাইক্লোজল বললাম, সেটাকে আপনাকে সরাতে হবে। তাহলে নেটিভো দিলেন, আর ওদিকে আপনারা বিএলবির ওটাও দিলেন, আর সঙ্গে দেবেন আপনারা টাটা কোম্পানির যেটা পাওয়া যায় কন্টাপ প্লাস। টেকনিক্যাল আপনাদেরকে বলে দিচ্ছি, সেটা হচ্ছে হেক্সাকোনাজল 5%, যেটা এসসি ফর্মে আছে, সেটা মেশাবেন। হেক্সাকোনাজল 5%। এবার বিপিএইচ তো নিয়ন্ত্রণে রাখতে হবে। জমিতে যদি আপনার আক্রমণ না হয়, ভালো করে শুনবেন, আপনি গোড়াতে গেলেন, গোড়াটা দেখলেন, সেখানে যদি 3-4 করে থাকে তবু দরকার নেই, যদি 6-7টা থাকে তবু দরকার নেই, কিন্তু 8টা 9টা 10টা যখন দেখবেন চটপট করে লাফাচ্ছে আপনি হাঁটতে গিয়ে, তখন কিন্তু অবশ্যই আপনাকে ইমিডিয়েট তড়িঘড়ি ব্যবস্থা আপনাকে কিন্তু গ্রহণ করতে হবে। তো এই ক্ষেত্রে সব থেকে যখন আক্রান্ত হয়ে গেলে সেক্ষেত্রে আপনারা চেজ ব্যবহার করতে পারেন। তবে আমি মনে করি এখন অধিকাংশ জমিতে কারোর এখনো লাগেনি, এই চেজ এখনই দেওয়ার দরকার নেই। যদি আক্রান্ত হয়ে যায় আপনারা কমেন্ট বক্সে লিখতে পারেন। শুধু মানে অতিরিক্ত আক্রমণ যদি হয়, আপনি 2 দিনের ভিতরে আপনি নিয়ন্ত্রণ চাইছেন, তাহলে কিভাবে নিয়ন্ত্রণ করা যায় সেটা আপনাদেরকে বলে দেবো। একদম সুন্দর একদম ট্রিটমেন্ট আছে, কিছু নিচেই মাটিতে ছেটাতে হয়, কিছু উপরে স্প্রে করতে হয়, 2 দিনে সব ক্লিয়ার হয়ে যাবে। এই যে অবস্থাটা চলছে, এই সময় আমাদের যদি ভালো ফলনটা পেতে হয়, তাহলে কি করতে হবে দেখুন। ভালো ফলন পাওয়ার জন্য আমাদের মাটিতে জল এই সময় ফাটাবেন না, মাটি ফেটে যেন হা না হয়। কারণ এই সময় তো এদের ভিতরে কিন্তু থোড় অবস্থা চলছে, কাস্তর থেকে থোড়ের দিকে কনভার্ট হচ্ছে। তো তেমন অবস্থায় যদি জল কষ্ট পায়, আবার হঠাৎ করে মেঘ কেটে যদি রোদ হয়, তাহলে দেখবেন গোড়ার পাতাগুলো পুরো লাল হয়ে নিচের দিকে চলে আসবে, শুধু মাঝখানের পাতাগুলো সবুজ অবস্থায় থাকবে। আর ধানের গাছগুলো ফাঁক করে দেখবেন বা জমির কিনারা দিয়ে দেখবেন, অধিকাংশ গাছের কিন্তু ওই নিচের পাতাগুলো হলুদ হয়ে যাবে, টেম্পারেচার সহ্য করতে পারবে না। আর মাটি থেকে খাবার যখন মানে টানতে পারবে না, জল কষ্ট পাবে, মাটি ফেটে যাবে, খাবারও কিন্তু উপরে তুলতে পারবে না, কারণ উদ্ভিদের সংবহনের মাধ্যমেই হচ্ছে জল। যে কারণে আপনারা জলটা এই থোড় অবস্থায় কষ্ট এই সময় দেবেন না। মিনিমাম ½ ইঞ্চি করে জল রাখলেও, সেচ দিলেন সকালবেলা, সারাদিন গেল, পরের দিন আবার একটু দেবেন, যতদিন না ধানের শীষটা ঘুরে যায়। তো এই সময় আপনারা জলের দিকে একটু নজর রাখবেন, ফলন কিন্তু ভালো পাবেন। আর একটা বিষয় হচ্ছে খাদ্য। এই সময় স্প্রে উপরে কি করার দরকার, যদি কাজ থোড় অবস্থায় থাকে এখনও করার দরকার নেই। যখন থোড় অবস্থায় কাজ থেকে থোড় থেকে থোড়ের দিকে যাচ্ছে, ঠিক সেই সময় একটা স্প্রে করা যেতে পারে। তাহলে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আপনার 05234 সঙ্গে বোরন আর একটু মোবোমিন আপনারা স্প্রে করতে পারেন। এই 3টে মিশিয়ে স্প্রে করতে পারেন। আজকের ভিডিও চাষি ভাই এ পর্যন্তই। সম্পূর্ণ ভিডিওটা দেখলেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। শেয়ার করবেন, ভালো থাকবেন সবাই।